আমরা কি শুনতে পাচ্ছি সকলে? জি ভাইয়া। জি স্যার। আমরা দেখেন তো তাহলে এর আগ পর্যন্ত অঙ্ক করে গেছিলাম। 15 নাম্বার যে অঙ্ক আমাদের বলছে, কি বলছে খেয়াল করি আমরা। বলছে যে 1 2 3 4 5 6 অঙ্কগুলি একবার করে নিয়ে 300 থেকে 400 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যাবে। আমরা গতদিন যে অঙ্কটা করছিলাম সেখানে এভাবে ছিল: 1 2 3 4 5 6 অঙ্কগুলি ব্যবহার করে বা তিন যে কয়েকটা 5টা বা 6টা অঙ্ক দিয়ে বলছিল যে সব কয়টি বর্ণ অঙ্ক নিয়ে কতভাবে সংখ্যা গঠন করা যায়, আর একটা বলছিল শূন্যকে দশক স্থানে রেখে কতভাবে সংখ্যা গঠন করা যায় বা কতগুলি সংখ্যা গঠন করা যায়। কিন্তু আজ এখানে আমার একটু অন্যভাবে বলছে, বলছে কি 1 2 3 4 5 6 কয়টা অঙ্ক আছে? 6টা। এই অঙ্ক কয়টা একবার করে নিয়ে 300 থেকে 400 এর মধ্যবর্তী কতগুলি ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যায়। তাহলে আমাকে মনে রাখতে হবে, যখন মধ্যবর্তী কথাটা উল্লেখ থাকবে তাহলে 300 থেকে 400, তাহলে যেখানে বলছে তার পরের সংখ্যা আর যেখানে শেষ হয়েছে তার আগের সংখ্যা, তাহলে এর মধ্যবর্তী কত হবে? 301 থেকে 399, এতটুকু কি বোঝা যায়? 301 থেকে জি তিনশো ভাইয়া। নিরানব্বই এখন দেখেন, 99। তাহলে আমি 301 থেকে কত লিখছি? 399। আপনি খেয়াল করেন, 301 থেকে 99 পর্যন্ত আপনি যদি লিখতে যান, যে কোনো একটা সংখ্যা লিখলে তার প্রথম যে ডিজিটটা সেটা কি 3 থাকবে? অর্থাৎ আপনি জি ভাইয়া। 310 লিখলেন, 350 লিখলেন, 390 লিখলেন, যাই লেখেন না কেন, তাহলে যাই লেখেন না কেন আপনার ডিজিট প্রথম অবস্থায় কি 3। তাহলে দেখেন অঙ্কটা কিভাবে আসছে। অঙ্কটা সলিউশন দিয়ে শুরু হয়েছে, দেখেন লেখা আছে 1 2 3 4 5 6 অঙ্কগুলি ব্যবহার করে 300 থেকে 400 এর মধ্যবর্তী সংখ্যা গঠন করা যাবে। 5p2। এই 5p2 কেন আসলো? দেখেন আমরা তথ্য দিছিলাম কি, আমরা এইমাত্র বললাম যে 300 থেকে 400 এর মধ্যবর্তী সংখ্যা গঠন করতে গেলে সর্বপ্রথমের যে ডিজিটটা থাকবে সেটা থাকবে 3। তাহলে আমরা বলছিলাম এভাবে 301 থেকে কত হবে? 399 পর্যন্ত। 99। আচ্ছা এবার খেয়াল করেন তো, আপনি যাই লিখছেন না কেন, সব সব অঙ্কগুলোর অর্থাৎ সংখ্যাগুলোর প্রথম ডিজিটটা 3 থাকছে। তাহলে 3 কি আমার স্থান উল্লেখ হয়ে গেছে না? এক কথায় তারা না বললেও আমি যখন অঙ্কটা ক্যালকুলেশন করছি তখন কি 3-এর জন্য স্থান ফিক্সড, অর্থাৎ প্রথম স্থান। তাহলে 3টা হিসাব থেকে বাদ যাবে, কারণ আমরা কি শিখছি, কোনো কিছুর জন্য যদি স্থান উল্লেখ করে দেয় তাহলে সে হিসাব থেকে টোটাল বাদ। এতটুকু কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা তাহলে যদি 3 যদি হিসাব থেকে বাদ দিয়ে দেন, আর বাকি অঙ্ক আছে উপরে কয়টা? 5টা। 5টা। তাহলে এই 5টা অঙ্ক থেকে দেখেন, সেই পাঁচেই এই 5টা অঙ্ক থেকে একটা শতক অর্থাৎ একটা কয় অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক। 3 অঙ্কের এক অঙ্ক আমার চলে গেছিল, অর্থাৎ 3টা চলে গেছিল, আছে আমার আর 2 অঙ্ক। তাহলে আমি 5টা অঙ্ক থেকে নিব কয়টা অঙ্ক প্রত্যেকবার? 2টা করে অঙ্ক নিব। এই 2টা। কারণে 5p2, কারণ আমরা কি বলছিলাম, যদি কখনো অসমান সংখ্যক হয় অর্থাৎ মোট মান থেকে যদি তার সামান্য কিছু অংশ নিতে হয় তাহলে সবসময় এনপিআর এর শর্তে সমাধান করতে হয়। এনটা সামগ্রিক, আর এন এর থেকে আমি কতটুক নিচ্ছি সেটা কি? আর। তাহলে আমরা কি এখানে বুঝতে পারছি আমাদের শর্ত অনুযায়ী? আল্লাহ রাস্তা কথা কপি হবে না। আরেকটু বলেন, ট্যুর অবশ্যই, ব্যাপারটা আরেকটু বলেন। অবশ্যই। এক মিনিট। আচ্ছা দেখেন, তাহলে এই জায়গায় যে বিষয়টা ছিল, আমরা সব সময় বলছিলাম আমাদের যে কয়টা বর্ণ বা যে কয়টা অঙ্ক থাকবে সে কয়টা থেকে যদি আমরা তার থেকে অর্থাৎ মোট সম্পূর্ণগুলো নেব না, সবটা নেব না, সেখান থেকে কিছু অংশ যদি নিতে চাই তাহলে সেখানে এনপিআর ব্যবহার করতে হয়। তাহলে বিষয়টা এমন, সবগুলাকে না নিয়ে যদি সেখান থেকে কিছু অংশ নেই তাহলে সেখানে এনপিআর ব্যবহার করতে হবে। দেখেন এই যে অঙ্কটা আমাদের কাছে ছিল, মোট অঙ্ক ছিল কয়টা? 6টা। 6টা থেকে আমি 301 302 303 এভাবে প্রত্যেকটা ডিজিটের আগে 3 ছিল, এই কারণে আমি 3টা ফিক্সড হিসেবে বাদ দিয়ে দিলাম। তাহলে 3 যদি বাদ দেই, 3 বাদ দিলে আমার কাছে আর কয়টা অঙ্ক থাকে? 5টা অঙ্ক থাকে। 5টা। এই 5টা অঙ্ক থেকে একটা শতক কয় অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ একটা 3 অঙ্ক বিশিষ্ট। এই 3 অঙ্ক যদি হয়, প্রথম অঙ্ক আমার ফিক্সড হয়ে গেছিল, প্রথম অঙ্ক বাদ, তাহলে আর পরে কয়টা অঙ্ক থাকে?
দুইটা অঙ্ক, দুইটা। তাই পাঁচটা থেকে দুইটা নেওয়া হয়েছে, এই কারণেই 5p2। বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। স্যার যদি ওইখানে তিন না থাকতো, যদি বলতো যে এক দুই চার পাঁচ ছয় আর সাত যদি বলতো, আর ওইখানে 300 থেকে 400 যদি বলতো, তাহলে আমরা কি করতাম? তাহলে তো তাহলে 300 থেকে 400 বলতো না। ও আচ্ছা, ঠিক আছে। আপনি তো এক্সট্রিম লেভেলের চিন্তা করে ফেলেছেন। যাই হোক, প্রশ্ন হতেই পারে, প্রশ্ন যাই আসবে মনে সমস্যা নেই, প্রশ্ন করবেন তার উত্তর পেয়ে যাবেন। দেখেন, তাহলে এরপরে আমাদের আরেকটা অঙ্ক আছে, ওটা গেলে আপনি আরো একটু বুঝতে পারবেন, ক্লিয়ার হবেন। তাহলে এইটুক কি আমরা বুঝতে পারছি আমরা যে কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে? জি জি ভাইয়া স্যার। আচ্ছা, এবার স্যার দেখেন ওই যে শতক বলছিলেন 300 থেকে 400, এটা মানে শতকের অঙ্ক, যে এই জন্য আর কি আমরা ওইখান থেকে প্রথমটা বাদ, মানে তিন তো ফিক্সড হয়ে গেছে, এই জন্য ওইটা বাদ দিয়ে যেহেতু আর লাস্টে দুইটা থাকে, সেই জন্য আমরা এখানে টু নিছি। হ্যাঁ, এটা থেকে দেখেন, এইখানে যদি সাপোজ আমি এই যে অংশটা, এখানে কয়টা ছিল, মোট ডিজিট 6টা ছিল না? যদি এখানে আমাদের জি আরো জি একটা ডিজিট ভাইয়া। থাকতো, 7টা থাকতো, 7 আরো যুক্ত থাকতো, তাহলে কি হতো তখন? 3 তো বাদ। তাহলে 3 বাদ দিলে আমাদের দেখেন আর কয়টা অঙ্ক ছিল, 6টা। 6p2। হ্যাঁ, তখন 6p2 হতো। আচ্ছা, এখানে যদি আমি আরেকটু বলতে চাই, আমার যদি বলতো 3000 থেকে 4000, তাহলে কি হতো? মানে 6p3 হইতো, সিক্স কারণ পি ওখানে যেহেতু ওখানে ফিক্সড। হ্যাঁ, ধন্যবাদ। এই তো বুঝতে পেরেছেন আপনারা। তাহলে এর পরের অঙ্কটাতে যাচ্ছি। ক্যালকুলেশন দেখেন কত আসছে, 20 ভাবে ক্যালকুলেশনটা আপনারা পারেন। পরের অঙ্কে যাচ্ছি তাহলে। ভাই আরেকটু। হ্যাঁ, বলেন, কে প্রশ্ন করছিলেন? এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখেন তো কিভাবে বলছে। এই অঙ্কটা বলছে 1 2 3 4 5 6 অঙ্কগুলি একবার করে নিয়ে 300 থেকে 500 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যাবে। এই জায়গায় এক্সট্রা কি বলছে বলেন তো, আগের অঙ্ক থেকে দেখেন তো ধরতে পারেন কিনা আপনারা? একবার করে নিয়ে। না, আগের বার বলছিল 300 থেকে 400, দেখেন একটা ডিজিটের মধ্যে সীমাবদ্ধ ছিল, আর এখন এইখানে 300 থেকে কত বলছে, 500 বলছে না? জি ভাইয়া। অঙ্ক কিন্তু সেম, আগেও যা ছিল এখনো তাই, কিন্তু 400 না বলে 500 বলছে। তাহলে 300 থেকে 500 বলতে 301 থেকে শুরু হচ্ছে, আর শেষ হবে কততে যে, 499-তে যে। তাহলে এখন কি আমি আর প্রথম ডিজিট 3 রাখতে পারবো সব জায়গায়? না। না। তাহলে অঙ্কটাকে আমাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে, কিভাবে? 300 থেকে একটা 400, আর একটা কত, 400 থেকে 500, এতটুকু কি বোঝা যায়? আচ্ছা, আপনি জি একটাকে স্যার। চিন্তা করেন, এই 300টাকে চিন্তা করেন। তাহলে 300 থেকে 400 চিন্তা করলে কি হয়, 301 থেকে কত হয়, 399। আর যদি 400কে চিন্তা করতেন, তাহলে 400 থেকে 499, 400 থেকে কত, হ্যাঁ, চারশো 401 নিরানব্বই থেকে দুই কিন্তু। 499। হ্যাঁ, এখানে যদি আমি 401 দিতাম তাহলে কিন্তু 400টা বাদ পড়ে যেত। এই কারণে আমরা কিন্তু 400 থেকেই শুরু করছি, কারণ দেখেন আমার ডিজিটটা কি প্রথমে 4 আছে। ঈশা, আপনার এখানে একটু সাউন্ড হচ্ছে, যদি মিউট করে রাখতেন ভালো হতো। তাহলে 401 থেকে কত, 499 না লিখে আমরা 400 থেকে 500 লিখলাম কেন? কারণ আমাদের এখানে এই 300 থেকে 500 এর মধ্যবর্তী বলছিল। তাহলে এই যে 400, তাহলে 401 লিখলে 400 ডিজিটটা কিন্তু আমার থাকতো না, দেখেন এইখানে কত হয়েছিল, 399 লিখছিলাম না? তাহলে এই দুইটা, এখানেও 4 প্রথমে, এখানেও 4 প্রথমে, এখানেও 3 প্রথমে, এখানেও 3 প্রথমে, তাহলে আমরা একটাকে চিন্তা করব, এটাকে বাদ দেন, আপনি প্রথমটাকে চিন্তা করেন, 301 থেকে 399-কে চিন্তা করেন। তাহলে কি হয়, একটা ডিজিট বাদ যায়, 3 বাদ যায়, 3 বাদ গেলে কয়টা ডিজিট থাকে আর? 5টা ডিজিট।
5টা থেকে নেব কয়টা? 2টা। দুইটা। হ্যাঁ, দেখেন কি আসছে, 5p2। আর এই টু কেন গুণ হলো? টু কেন গুণ হলো? এই অঙ্কটা আপনি কয়বার করবেন? 2বার করবেন না? অর্থাৎ একবার এই 300 থেকে 400-র জন্য, আর একবার কি 400 থেকে 500-র জন্য। 400 থেকে 500-র জন্য সেম। চিন্তা করেন, যখন আপনার 300 থেকে 400 হয়ে গেছে ধরে নেন, তখন আপনি এবার কি করবেন? 400 থেকে 500 চিন্তা করবেন। তাহলে 400 থেকে 500 যদি আপনি চিন্তা করেন, তাহলে 400 থেকে 500 এর 499, তাহলে এর প্রথম ডিজিট কত? 4। তাহলে এবার আপনি 4কে বাদ দেন। 4কে বাদ দিলে সেই একইভাবে কয়টা ডিজিট থাকে? 5টা। তাহলে 5 থেকে দেখেন তো এখনো সেই আপনাকে 2টা নিতে হবে। তাহলে আবারও 5p2। তাহলে 5p2 কয়বার আসবে? 2বার আসবে। এই কারণে 5p2 × 2। ঠিক আছে? একবারে করে দিচ্ছেন না স্যার? হ্যাঁ, একবারে করছি, 2বারে করা লাগে না, এই একবারে দেখাই দিলে হয়ে যায়। আচ্ছা। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, 300 থেকে যদি 600 থাকতো তাহলে কি হতো? স্যার তাহলে এখানে গুণ 3 হইতো। গুণ 3 হইতো। কেন, কি বুঝতে পারছেন? অর্থাৎ 300 থেকে 400 একটা, 400 থেকে 500 একটা, 500 হ্যাঁ। থেকে 600 একটা। তার মানে আমার যাই বলুক না কেন, আমার এক 600। করে কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে এর অ্যান্সারটা দেখেন কত আসছে ক্যালকুলেশন করলে, 40 ভাবে। পরবর্তী অঙ্ক। স্যার আপনি যে ম্যাথ গুলো করাচ্ছেন এগুলো তো বোর্ড কোশ্চেনের ম্যাথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই করছেন। 1 মিনিট মা, আমি তোমার 10-15 মিনিট, 20 মিনিট পরে ফোন দিচ্ছি। অধিকাংশই আপনার বোর্ড করছেন, বা আপনার এক একটা নিয়মের অঙ্ক, ঠিক আছে। জি। আপনারা আপনারা বোর্ড করছেন, দেখবেন আপনাদের কাছে আপনারা ব্যতিক্রম কিনছেন না, লাস্টের দিকে এসে ব্যতিক্রম অথবা দিগদর্শনের যে সাজেশন, ওই সাজেশন দেখবেন, দেখবেন আচ্ছা। সাজেশনের মধ্যে আপনাদের যা অঙ্ক করানো হচ্ছে না, সব হুবহু আছে বোর্ড জি। কোশ্চেনে। বোর্ড কোশ্চেন গুলো দেখবেন আপনারা। তাহলে দেখলে কি হয় যে আসলে নিজের প্রতি কনফিডেন্সটা বাড়ে, যে আসলে আমরা তো যা করছি সেগুলো পারি। হ্যাঁ, এই কারণে দেখতে হয়। দেখেন এই অঙ্কটা কি বলছে, 1 2 3 4 5 6 7 8 9 0 অঙ্কগুলি কতবার ব্যবহার করে 1000 থেকে 10,000-এর মধ্যবর্তী কতগুলি ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যেতে পারে। এখন কি বলছে, 1000 থেকে কোথায় চলে গেছে? 10,000। আর অঙ্ক দেয়া আছে কয়টা? 10টা। 1 থেকে 9 আর 0। অঙ্ক দেয়া আছে 10টা, আর বলছে 1000 10টা। থেকে কত পর্যন্ত যেতে হবে? 10,000 পর্যন্ত যেতে হবে। আমি প্রথমে চিন্তা করে নেই। 10। হ্যাঁ, আমরা অঙ্কটা দেখেন, সলিউশনটা আমি প্রথমেই দেখাচ্ছি, দেখেন কি বলছে দেখেন তো। এখানে বলা আছে 1 2 3 4 5 6 7 8 9 0 অঙ্ক 10টি ব্যবহার করে 1000 থেকে 10,000-এর মধ্যবর্তী সংখ্যা গঠন করতে হবে। এখানে 1000 থেকে 2000-এর মধ্যবর্তী সংখ্যা গঠন করতে গেলে সর্বপ্রথম 1 থাকবে। বাকি 9টি অঙ্ক থেকে 3টি অঙ্ক নিয়ে 1000 থেকে 2000-এর মধ্যবর্তী মোট এই সংখ্যা গঠন করা যাবে 9p3। দেখেন এই 9p3 কেন আসলো? 504। আমরা এইটুকু আগে বুঝবো, পরের অংশে যাব আমরা পরে। আমাদের কি বলছিল? 1000 থেকে 10,000। আচ্ছা, 1000 থেকে 10,000 যদি হয়, আমার রেঞ্জ কত? রেঞ্জ হিসেবে কত আসে? 1001 থেকে 9,999 পর্যন্ত। এতটুক কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি এই 1000 থেকে 10,000-কে চিন্তা করেন। প্রথমে 1000 থেকে কত? 2,000। পরেরটা কত হবে? 2,000 থেকে 3,000, 3,000 থেকে 4,000, 4,000 স্যার থেকে 9টা পাঁচ। হবে নাকি? হ্যাঁ, 9বার হবে। 5,000 থেকে 6,000, 6,000 থেকে 7,000, 7,000 থেকে 8,000, 8,000 থেকে 9,000, আর 9,000 থেকে 9,999। তাহলে অঙ্কটা আপনি একটাকে চিন্তা করেন, তাই দেখেন এই উদাহরণ হিসেবে 1000 থেকে 2,000-কে লেখা হয়েছে। তাহলে 1000 থেকে 2,000 যদি হয়, তখন কি হচ্ছে? 1,001 থেকে 1,999। তাহলে এটা যদি হয়, আমার প্রথম ডিজিট কত? 1। বাদ গেল 1। বাদ গেলে বাকি কয়টা অঙ্ক থাকে? 9টা অঙ্ক। তাহলে 9টা অঙ্ক থেকে আমি এখন কয়টা অঙ্ক নিব? 3টা।
কারণ একটা হাজার এক, কয় অঙ্ক বিশিষ্ট? চার। 4 অঙ্ক বিশিষ্ট। এই ইফাত, কি আপনি কি মোবাইল ডাটায় কালেক্ট ক্লাস করেন? স্যার না, ওয়াইফাই করতেছি। আচ্ছা, আপনার মানে কানেকশন মনে হয় একটু ঝামেলা হতে পারে, আপনার কথা মাঝে মাঝে কেটে কেটে যায়। ও যাই হোক। হ্যাঁ স্যার, নেট ভালো না, এই কয়েকদিন অনেক সমস্যা করতেছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই যে অংশটা আছে, আমরা এই যে অংশটা আছে দেখেন, আমরা যদি একটু দেখতে চাই তাহলে আমাদের কাছে এই অংশটা, আমরা 9p3 কি বুঝতে পারলাম যে কিভাবে 9p3 হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার 9p3 কে আমরা কনভার্ট করব 9p3 × 9। এখন 9 লিখবো কেন দেখেন, আমরা অঙ্কটাকে আগে দেখি এখানে কিভাবে করা আছে। দেখেন এবার বলছে এক দুই এক, কিভাবে লিখছে দেখেন একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 কে প্রথমে রেখে বাকি অঙ্ক, বাকি 9টি অঙ্ক থেকে 5টি অঙ্ক নিয়ে 1,000 থেকে 10,000-এর মধ্যবর্তী মোট ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে। এখানে একটু ভুল লেখা আছে, বাকি 9টি অঙ্ক থেকে 3টি অঙ্ক নিয়ে হবে। এই জায়গাটায় 5 হবে না, এই জায়গাটায় হবে 3। এখানে একটু খেয়াল করবেন। আমরা দেখেন এক দুই স্যার, তিন চার স্যার এখানে শূন্য কেন? বুঝিনি, আবার বলেন। স্যার মানে এখানে শূন্যটা নেই কেন তাই শূন্য? বলতেছি। আচ্ছা, শূন্যকে যদি আপনি প্রথমে রাখতেন তাহলে কি সে আর হাজার থাকতো, অর্থাৎ 4 অঙ্ক থাকতো? ও আচ্ছা আচ্ছা, সেই শূন্যকে রাখলে জন্য। কিন্তু 4 থাকে না। তাই এইখানে দেখেন, আর এবং শূন্যকে রাখার প্রয়োজনও নেই। আপনি এই পর্যন্ত কত পর্যন্ত লিখছেন দেখেন তো, প্রথম ডিজিট 9 পর্যন্ত না? নয়। এক। তাই হ্যাঁ দেখেন লিখছি 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ একটা একটা করে এক একবার করে। এই জায়গায় যেমন আমি এককে প্রথমে রাখছিলাম, এটা উদাহরণ হিসেবে ব্যবহার করছিলাম। আর এইখানে আমি কি করলাম, এই 1 2 3 4 5 6 7 8 9 কে অর্থাৎ প্রত্যেককে একবার করে রেখে 9টি অঙ্ক হ্যাঁ হ্যাঁ বাকি থাকবে বুঝতে। তাহলে। তার থেকে 3টি অঙ্ক, এখানে 5 লেখা ছিল, এখানে ভুল ছিল। 3টি অঙ্ক নিয়ে 1,000 থেকে 10,000-এর মধ্যবর্তী মোট সংখ্যা গঠন করা যাবে। এই দেখেন এই 9p3 কিন্তু একটা, আর আমি এই 9p3 এইভাবে কয়বার নিব? 9 বার নিব। তাই এখানে নয়। 9p3-র সাথে 9 গুণ করলে 4,336 আসে। সরি, 536। ঠিক আছে। হ্যাঁ, পাঁচশো তাহলে ছত্রিশ আমাদের এই ডিজিটের অঙ্কগুলো কি আমরা মোটামুটি ক্লিয়ার হতে পারলাম? জি স্যার। আচ্ছা, নয়টি অঙ্কর এখানে আগে বাকি লিখছে কেন? বাকি নাই। আবার বলেন, আপনার কথা খুব সামান্য শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, ওই যে একই ভাবে 1 2 3 4 5 6 7 8 9 কে প্রথমে রেখে হ্যাঁ, বাকি 9টি অঙ্ক বাকি কেন? 1 2 3 4 5 6 7 8 9 কে প্রথমে রেখে তারপর কি বললেন? বাকি বাকি 9টি বাকি কেন লিখছে? আপনার কথা শুনতে পাচ্ছি না, আমি খুব সামান্য শুনতে পাচ্ছি আপনার কথা। ও কি বলতে চাচ্ছে যে এই যে হ্যাঁ, এই লাইনটাতে লেখা হয়েছে না যে একইভাবে 1 থেকে 9 কে হ্যাঁ, প্রথমে রেখে বাকি হ্যাঁ। 9টি অঙ্ক, ও বলতে চাচ্ছে যে এই বাকি 9টি কেন লিখলাম তাই বলতেছে। আচ্ছা, আচ্ছা, বাকি 9টি অঙ্ক নিলাম। দেখেন আপনি যে কোনো একটাকে ধরেন, এককে বাদ দেন, এককে বাদ দিলে কয়টা অঙ্ক থাকে এখানে? 9টা থাকে। আচ্ছা, ঠিক শূন্য একইভাবে দিয়ে। আবার আপনি 5কে বাদ দেন, 6কে বাদ দেন, 7কে বাদ দেন, যে কোনো একটাকে বাদ দিলে কি আপনার 9টা থাকবে অবশিষ্ট? জি ভাইয়া। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী অঙ্কে যাই তাহলে। এটা কিন্তু শেষ এই পর্যন্ত। বলছে 7 জন জাপানি এবং 6 জন রাশিয়ানকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যেতে পারে যাদের যাতে কখনো 2 জন জাপানি পাশাপাশি না বসতে পারে। তাহলে বলছে কি 7 জন জাপানি ও 6 জন রাশিয়ানকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যেতে পারে যাতে কখনোই 2 জন জাপানি পাশাপাশি না বসে। দেখেন আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে।
এই যে দেয়াগুলো জাপানি, আমি জাপানিদেরকে একটা গোল টেবিলে তাদেরকে চারিপাশে চেয়ারে বসাইছি, অর্থাৎ তাদেরকে গোল আকারে চেয়ারে বসাইলাম। জাপানি 1, জাপানি 2, জাপানি 3, জাপানি 4, জাপানি 5, জাপানি 6, জাপানি 6, অর্থাৎ এ দেয়া 7। জাপানি 7 জন আছে আমার এখানে বলা ছিল, 7 জনকে বসাইলাম। এরপরে বলছে কি রাশিয়ান। আচ্ছা, রাশিয়ানদেরকে আমরা দেখেন এই ভিতরে বসাইলাম, অর্থাৎ ভিতরে কেন বসাইলাম, ওই তাদের মাঝে মাঝে বসাইলাম, তাই ভিতরে দিয়ে ইন্টিগ্রেট করলাম। দেখেন আমি এইখানে একজনকে শূন্য রাখছি, অর্থাৎ এখানে কিন্তু রাশিয়ান রাখি নাই, অর্থাৎ এখানে একটা ফাঁকা চেয়ার আছে। এই চেয়ারটা কি? ফাঁকা। এই চেয়ারটাতে কেউ বসে নাই। এটা আপনি তখনই তৈরি করতে পারবেন, দেখেন এখানে 7 আর 6 বেশিকে তাদেরকে প্রথমে বসাবেন। দেখেন বেশিদেরকে বসাইছিলাম, বেশি ছিল কত? জাপানি। আর রাশিয়ান ছিল কম, তাই রাশিয়ানদেরকে বসাইলাম। এটা কেন করলাম দেখেন, বলছে কি যে রাশিয়ান এবং জাপানিদেরকে আপনি এভাবে বসাবেন, 2 জন জাপানি যাতে পাশাপাশি না বসে। আচ্ছা, আমি যদি এখানে একটা ফাঁকা চেয়ার না রাখতাম, তাহলে এই 2 জন জাপানি কি পাশাপাশি বসতো না? এতটুকু কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে 2 জনকে আমরা পাশাপাশি বসাবো না বলেই আমরা মাঝে একটা কি রাখছি, একটা ফাঁকা চেয়ার রাখছি। অর্থাৎ এই ফাঁকা চেয়ারটা থাকলে এখানে রাশিয়ান বসবে না। এইবার দেখেন, তাহলে আমরা জাপানিদের জন্য কয়টা চেয়ার রাখছিলাম? জাপানিদের জন্য কয়টা চেয়ার রাখছিলাম? 7টা। 7টা। 7টা চেয়ারেই 7 জন 7টা। বসছিল জাপানি। জি। আচ্ছা, হ্যাঁ। তাহলে জাপানি দেখেন 7টা চেয়ারে 7 জন বসছে, 7p7, অথবা তারা সমান আছে তাই 7 ফ্যাক্টোরিয়াল, একই কথা। আর রাশিয়ানদেরকে কি করছি? রাশিয়ানরা কয়টা চেয়ার ছিল তাদের জন্য? রাশিয়ানদের জন্য চেয়ার বরাদ্দ ছিল কয়টা? 7টা। তাদের জন্য 7টা। 6। কিন্তু বসছে কয়জন? আর এক, 6 জন। না 7টা, 6 হ্যাঁ, জন। 6 জন বসছে। তাহলে এটা কিন্তু আর ফ্যাক্টোরিয়াল করা যাবে না, তাহলে এই দুইটা অংশকে গুণ করে আমার মোট মান বের হবে। এইটুক কি বুঝতে পারলেন? দেখেন যদি না বুঝতে পারেন প্রশ্ন করেন। স্যার গুণ করে মানে কিভাবে? গুণ করার বিষয়টা পরে, আপনি এই 7 ফ্যাক্টোরিয়াল আর 7p6 এই দুইটা কি বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা জানি না হ্যাঁ, এটা সেভেনটা তো হচ্ছে একটা চেয়ার 7 জনই বসছে, এই জন্য 7p7, হ্যাঁ, মানে 7 ফ্যাক্টোরিয়াল হচ্ছে। হ্যাঁ। আর হচ্ছে ওখানে আমার 7টা চেয়ার চেয়ার তো বসছে 6 জন, এই জন্য হচ্ছে 7p6 হয়েছে। হুম। এখন আমাদের একটা কথা কি, আমরা জানি আমরা একটা রিকোয়ারমেন্টে যদি একাধিকবার ক্যালকুলেশন করি, ওই একাধিক ক্যালকুলেশন গুণ করে ওই রিকোয়ারমেন্টের মোট মান বের করতে হয়। এটা মনে আছে আমাদের? জি। হ্যাঁ। হ্যাঁ, এই কারণে জি আমরা ওই স্যার। দুইটা গুণ করব। এবার তাহলে দেখেন রিটেনটা কিভাবে লিখছি আমরা। 7 জন জাপানিকে একটি গোল টেবিলে 7টি স্থানে বসানো যাবে, 7 ফ্যাক্টোরিয়াল, 5040 ভাবে। আবার 7টি স্থানে 6 জন রাশিয়ানকে একটি গোল টেবিলে বসানো যাবে, 7p6, অর্থাৎ 5040 ভাবে। দুইটাই কিন্তু 5040 ভাবে। তাহলে 7 জন জাপানি ও 6 জন রাশিয়ানকে একটি গোল টেবিলে এমন ভাবে বসানো যাবে যাতে 2 জন জাপানি পাশাপাশি না বসে। 5040 গুণ 5040, 2 লক্ষ দুই কতি 2,54,01,600 ভাবে। বুঝতে পারছেন? দেখেন কোনো প্রশ্ন আছে কিনা। আমরা ওই যা করছিলাম ঠিক তাই জি। এখন সুন্দর করে উপস্থাপন জি করলাম। স্যার, না প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে কারো কোনো প্রশ্ন আছে? আমরা এই যতটুকু অঙ্ক করলাম। স্যার দাদা আপনি ওই তো ফ্যাক্টোরিয়াল বের করার নিয়মটা আবার একবার বলেন। কোন অঙ্কটা? ওই যে ফ্যাক্টোরিয়াল বের করতে হয় না, ওইটা বলেন, মনে মানে নেই। ক্যালকুলেশনটা ক্যালকুলেটারে? হ্যাঁ। আচ্ছা, ওইখানে প্রথমে 7 দেন, দিয়ে শিফট x⁻⁻1 দেন। 7 শিফট x⁻⁻1 দিলে দেখেন, দিয়ে সমান দেন, দিলে দেখেন 5040 আসছে। হ্যাঁ, আছে। আর এনপিআরটা পারেন? এই যে 7p6। না, ওইটাও বলেন। আচ্ছা, তাহলে প্রথমে 7 দেন, হ্যাঁ। দিয়ে শিফট গুণ, দেখেন ক্যালকুলেটারে পি আসছে। হ্যাঁ। এবার 6 দেন,
দিয়ে সমান দেন। হ্যাঁ, আইছে। ঠিক আছে, আর হ্যাঁ। কারো কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া। বলেন। ভাই আপনি তো বলছেন যে পারমিটেশনের ম্যাথ হচ্ছে বস্তুবাচক হয়, আর ব্যক্তিবাচক তো কম্বিনেশনের ম্যাথ, তাই এটা তো ব্যক্তিবাচক, তাহলে এটা আচ্ছা পারমিটেশন দেখেন, হয়। এটা মূলত কিন্তু বসানোর কথা বলছে। হ্যাঁ। মূলত এদেরকে বসানোর কথা বা সাজানোর কথা বলছে, এই কারণে আমরা তাকে, অর্থাৎ আমাদের এখানে আরো একটা কথা ছিল, আমরা বলছিলাম যে সাজানো আর বিন্যাস করা বললে পারমুটেশন হয়, আর দল আর কমিটি গঠন করতে বললে কম্বিনেশন হয়। আমার ওই দুইটা জিনিস প্রথম ফোকাস। আর দ্বিতীয়বার বলছিলাম অধিকাংশ ক্ষেত্রে পারমুটেশনের অঙ্কে বস্তুবাচক হয়, আর অধিকাংশ ক্ষেত্রে কম্বিনেশন ব্যক্তিবাচক হয়। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ভালো থাকবেন তাহলে আপনারা, আগামী ক্লাসে তাহলে আমরা এরপর থেকে করব।